হ্যালো, শম্পা মুখার্জি। সম্পাদি দেখছেন? হ্যালো সম্পাদি, গুড ইভিনিং। আমি ঠিক টাইম মতো এসে গেছি আজকে। যেমন বলছি, আমি আজকে বেশিক্ষণ হয়তো লাইভটা করতে পারবো না, আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। যাই হোক, আমার বিগত কয়েকদিন ধরে আমার খুব জ্বর, সর্দি, কাশি প্রচণ্ড পরিমাণে। তা ভেবেছিলাম করতে হয়তো পারবো না লাইভটা, তবু যাই হোক একটু ঠিক আছি বলে করছি। সেই কারণে আমি তাড়াতাড়ি আজকে এলাম 9:30টার মধ্যে। দেখি যতটুকুনি বলতে পারি। জানি না আপনাদের শুনতে অসুবিধা হবে কিনা, কারণ আমার গলা দিয়ে সেরকমভাবে কথা বেরোচ্ছে না, ভীষণ বাজে হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি ঝটপট শুরু করবো। আগে দেখে নি কয়েকজন জয়েন করুন। মধুমিতা রয় বলছি এসে গেছি। থ্যাংক ইউ মধুমিতা ম্যাডাম, এসে গেছেন। সম্পাদি এসে গেছেন। আরও কয়েকজন চটপট জয়েন করে যান। আমি সবসময় লাইভ যখন চলে আমি কেন জানি না, আমি কিন্তু কমেন্ট সেকশনে দেখতে পাই না কতজন কে কে দেখছেন, দেখতে পাই না। তবে এখনো অবধি আপাতত দেখতে পাচ্ছি। সুদীপ্তা মিত্র বলছেন হ্যালো দিদি, গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, পাপিয়া ম্যাডাম বলছেন এসে গেছি। থ্যাংক ইউ পাপিয়া ম্যাডাম, আপনি এসেছেন। আচ্ছা, মধুমিতা রয় তো দেখছেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমার শরীরটা এতটাই খারাপ যে আমি জানি না কতটা আমি কন্টিনিউ করতে পারবো। তবু আমি যেটুকু পারবো আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে করার, কারণ অনেকদিন আমি আসতে পারিনি, আসিনি বিভিন্ন প্রবলেমের জন্য। সেই জন্য শ্রেয়াকে আমি বলেছিলাম ঠিক আছে আজকে আমি করবই। তার শরীরটা একটু বেটার বলে আমি করছি, কিন্তু আমার গলা জানি না আপনারা কতটা শুনতে পাচ্ছেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করে নিই যে আমি প্রপারলি অডিবল, ভিজিবল তো? অর্থাৎ ভিজিবলটা বুঝতে পারছি, কিন্তু আমার কথাটা শোনা যাচ্ছে তো? এটা একটু ক্লিয়ার করে দিন আপনারা। তাহলে পরে আমি স্টার্ট করে দেবো, বেশি দেরি করবো না, কারণ শরীরটা ভীষণই খারাপ আজকে আমার। একটুখানি জানিয়ে দিন যে প্রপারলি শুনতে পাচ্ছেন তো আমার কথাটা, একটুখানি জানিয়ে দিন। কেউ একজন একটু জানিয়ে দিন যে শুনতে পাচ্ছেন কিনা কথাটা। আমি তো দেখতে পাচ্ছেন, বুঝতে পেরেছি, কিন্তু শুনতে পাচ্ছেন কিনা কিন্তু এখনো। অল ক্লিয়ার একটু জাস্ট লিখে দিন আপনারা। অল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, সম্পাদি বলছে অল ক্লিয়ার। থ্যাংক ইউ সম্পাদি, এইটুকুই আমি চাইছিলাম যাতে আমি স্টার্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, মধুমিতা রয় বলছেন শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ওটাই বলতে চাইছিলাম যে একই আমার গলার এই অবস্থা, তারপর শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, যেটা আমি বলছিলাম, আজকে আমি প্রতিদিনই যখন ঘটনাগুলো বলি তখন আমি বলি যে আমার কাছে কোনো ঠাকুরের ঘটনা থাকলে সেটা দিয়ে আমি শুরু করি। আগে ঘটনা কাছে সেরকম ঠাকুরের ঘটনা ছিল না বলে আমি বলতে পারিনি। আছে, কিন্তু আমি একটা ঠাকুরের ঘটনা দিয়ে শুরু করব, মা কালীর একটা ঘটনা দিয়ে শুরু করব। আমি সাধারণত কি করি, সরি, আমি সাধারণত কি করি, যখন আমি কোথাও যাই, নিজে যাই, আমি তো শুনলেও কেউ বললে আমি অবশ্যই বলি, তবুও আমি চেষ্টা করি যদি আমি নিজে যাই, সেখানে দেখে আসি, সেখানকার ঘটনা সম্পর্কে জানতে পারি, সেটা আমি আরো বলার চেষ্টা করি। আমি বলতে ভালোবাসি, বলা যায়। সেই কারণে আজকে যে ঘটনাটা আমি মায়ের বলবো, আমি বিগত কয়েক সপ্তাহ আগে এই জানুয়ারি মাসে সেখানে গেছিলাম আমরা কয়েকজন মিলে। সেই মায়ের কাছে গিয়ে মায়ের মাহাত্ম্য জানতে পেরেছি, এবং সেই সম্পর্কে আরও আমি জানতে পারলাম যে মা কি ধরনের, মায়ের মাহাত্ম্য যে কতখানি। সব ঠাকুর, সব মায়ের স্থানেই, ধর্মস্থানেরই মাহাত্ম্য অবশ্যই আছে, কিন্তু আমরা অনেকে জানি না এই সমস্ত মা, দক্ষিণেশ্বর, কালীঘাট, এগুলো তো সবাই জানি আমরা, কিন্তু কিছুটা আছে একটু প্রত্যন্ত এলাকাতে যেগুলো আমরা জানি না, কিন্তু ভীষণভাবে পশ্চিমবঙ্গের মধ্যেও বাইরেও খুব পরিচিত। তেমনই একটা মায়ের গল্প আর কথা আজকে বলবো, সেটা হলেন ধন্বন্তরী মা। আচ্ছা, আপনাদের সকলেরই প্রশ্ন হবে এটা কোথায়, কিভাবে যায়। আমি গেছিলাম যখন, তখন তো আমি প্রথম বুঝতে পারি, আমি জেনে আমরা কয়েকজন তো খোঁজ খবর নিয়েই গেছিলাম যে কিভাবে যাওয়া যায়, একটু একটু করে জেনে গেছিলাম। বেশ অনেকটাই দূর কলকাতা থেকে। সেটা হলো মজিলপুরে। এই মায়ের স্থানটা হচ্ছে মজিলপুরে। আচ্ছা, মজিলপুরের নামটা কিভাবে হলো আগে আমি এটা বলে নিই, তারপর আমি মজিলপুর শুনে আপনারা ভাবছেন কোথায় এই মজিলপুরটা, হয়তো অনেক দূর বা অনেক একটা এমন জায়গা যেটা হয়তো যাওয়া খুব কষ্টকর, কিন্তু না, খুব কষ্ট হলো, কিন্তু খুব কষ্টকর নয়, যেতে সবাই পারবেন।
আমি বলছি আস্তে আস্তে মায়ের মাহাত্ম্য এবং স্থানের মানে জায়গাটা সম্পর্কে। এই মজিলপুর জায়গাটা হলো মানে মজিলপুর নামটা কেন হয়েছে আগে বলি। এক সময় ওখান থেকে এই মানে যে মায়ের মন্দির তার কাছ দিয়েই ভাগীরথী গিয়ে গঙ্গায় মিশেছিল, এবং সেই সময় সুজাতা বলছে এসে গেছি। বাহ, থ্যাংক ইউ সুজাতা, তুমি ঠিক টাইমে এসে গেছো। তুমি জানো আজকে যে ঘটনাটা আমি ফার্স্টই বলছি, তুমি জানো, তুমি তো সবসময় আমার সঙ্গে ছিলে, এই পুরোটাই তুমি প্রত্যক্ষ করেছো এবং জানো, তোমার তো ভীষণ ভালো লাগবে। আচ্ছা, সবাইকে সবার উদ্দেশ্যে জানিয়ে দিই, আমি চাই যে ঘটনাটা বলছি যেখানে গেছিলাম যে মায়ের মাহাত্ম্য, সেখানে কিন্তু সুজাতাও গেছিল। ন্যাচারালি ওকে পেয়ে আমার খুব ভালো লাগছে আজকে। সুজাতা তুমি থাকো, যতক্ষণ থাকতে পারো থাকো, তারপরে ভয় শুরু হলে তুমি তারপর থেকো না। আর তুমি তো জানোই যে আমার আজকে শরীরটা কি হবে, কদিন আমি অসুস্থ ছিলাম, আজকে একটু বেটার, কিন্তু কথা বলার খুব কষ্ট হচ্ছে আমার। আচ্ছা, এই যে মজিলপুরের কথা বললাম, এই যে বললাম ভাগীরথী নদী যে গঙ্গায় মিশেছে, একটা সময় এই নদীর বিশাল স্রোত ছিল এবং নদীতে মানে পর্যটন অর্থাৎ মানে শুধু বেড়াবার জন্যই না, মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এই নদীটা ব্যবহার করা হতো, ব্যবসায়ীরা করতেন জলপথ দিয়ে যখন যেতেন। এতটাই এই মানে বিখ্যাত ছিল এই খরস্রোতা নদী। কিন্তু কালের নিয়মে এই মানে নদীটা কিন্তু মজে গেছে, মজে গিয়ে এর নাম হয়েছে মজিলপুর। সম্পাদক ঠিকই বলেছেন যে মজিলপুরে আরেকটি নাম হলো জয়নগর, যেটা আপনারা সবাই পরিচিত, কিন্তু কিন্তু জয়নগর নামে পরিচিত কেন, জয়নগরের মা বলে। কিন্তু যে মায়ের মাহাত্ম্যের কথা আমি বলতে যাচ্ছি আজকে, এই মা কিন্তু মজিলপুরের ধন্বন্তরী মা নামেই পরিচিত, জয়নগরের নামে নয়। তাই আমি মজিলপুর কথাটাই কিন্তু উল্লেখ করছি বারবার। আচ্ছা, এবার আসি মায়ের কথাতে। আমরা সেখানে গেছিলাম এই কয়েকদিন আগেই, মানে হ্যাঁ, মোয়া, একদম একদম মোয়ার জন্যই তো বিখ্যাত। আচ্ছা, আমরাও যথেষ্টই মোয়া ফোয়া কিনেছিলাম, কিন্তু এইখানেও আমরা গেছিলাম নিমপিট হয়ে, আরও অনেক জায়গা, আমরা কৈখালি অনেক জায়গায় ঘুরে এসেছিলাম, কিন্তু এই ধন্বন্তরী মায়ের কাছে আমরা যাব একটা তৈরি হয়েছিলাম, মনস্থ করেছিলাম যে এই মায়ের কাছে আমরা যাব। তা সুজাতা, আমি আর একজন দিদি, আমাদের অঞ্জুরা দি, আমরা সবাই ওখানে গেছিলাম সেদিনকে। যেটা বলছিলাম, এই মায়ের মন্দির স্থাপিত হয়েছিল লোকমুখে প্রচারিত কম করেও 350 থেকে 400 বছর আগে এই মায়ের মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এবার কিভাবে প্রতিষ্ঠা হয়েছে তার মাহাত্ম্যটা আমি একটু বলি, তারপর আমি আসল কথায় আসছি। এখানে ভৈরবানন্দ বলে একজন সাধু যোগী মানুষ, তখন তো মজিলপুর আজকের মজিলপুর ছিল না, তখন বন জঙ্গল ঘেরা একটা ভীষণ একটা মানে এমন জায়গা ছিল যেখানে এই ভৈরবানন্দ সাধু মানে ইনি কি করেছিলেন, ওখানে মানে মানে তন্ত্র সাধন করতেন আর কি। এই তন্ত্র সাধনা করার সময় তিনি, তার পাশে একটা বিরাট জলাশয় ছিল, সেই জলাশয়ে পদ্ম পাতার ওপর তিনি একটি মাতৃমূর্তি পান, এক পাথর, কেউ বলে এক কাঠের ওপরে নির্মিত একটা মানে মূর্তি, মানে জলে মানে জলাশয়ের পাশে নাকি পদ্ম পাতার ওপর রাখা ছিল। যেভাবেই হোক ওই ভৈরবানন্দ স্বপ্নাদেশী হোক বা যেভাবেই হোক, উনি ওই মূর্তিটা পান। তারপরে ওই মূর্তিটাকে এনে তিনি তখন মানে একটা কুঁড়ে ঘর করে তাতে প্রথমে প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠা করে সেখানে তিনি পুজো করা শুরু করেন। সেখান দিয়ে তো আমি আগেই বললাম, ওই নদী পথে তখন বাণিজ্য হতো বলে অনেক বড় বড় মানে বণিকরা, মানে যারা ব্যবসাদার, তারা যাতায়াত করতেন। একদিন রাত্রিবেলা একজন মানে খুব, আর তখন ডাকাতের ওখানে প্রচণ্ড ভয় ছিল, যে রাত হলেই না তখন তারা একটা আশ্রয় খুঁজতো, কারণ সব লুটপাট করে নিত আর কি, মানে ওখানকার ওই বণিক সম্প্রদায় যদি ওখানে রাস্তা সেই সময় যদি ক্রস করতো ওখান দিয়ে, সেই কারণে এক রাত্রিবেলা ওখানে একজন বড় ব্যবসায়ী, তিনি পরে কথিত আছে নাকি ওখানকারই জমিদার তিনি ছিলেন, ওই অঞ্চলেরই রাজেন্দ্রলাল চক্রবর্তী বলে, তিনি কি করেছিলেন, তার মানে ওইখানে তখন তার নৌকাটা যাচ্ছিল, তিনি বলে এখানে রাত্রি হয়ে গেছে তো, তাহলে এখানে আর দেখি কি করা যায়, এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, নাহলে ডাকাত ধরবে। তখনই দেখতে পান ওই কুটিরটা, পর্ণকুটির দেখতে পান, ভৈরবানন্দের পর্ণকুটির। তখন উনি সব লোকজন নিয়ে ওখানে রাত্রিবেলা থাকেন, আশ্রয় নেন।
তখন ভৈরবানন্দের থেকে এই মাতৃমূর্তি দেখতে পান এবং মায়ের মানে এই অলৌকিক যে একটা কৃপা করে মা এসেছেন, ওখানে প্রতিষ্ঠা পেতে চেয়েছেন, সেটা জানতে পারেন। সেই থেকে এই ভৈরবানন্দের শিষ্য হয়ে যান এই রাজেন্দ্রলাল চক্রবর্তী। পরবর্তীকালে জানা যায় ইনি নাকি ওই খানকার মানে ওই মজিলপুর অঞ্চলের মানে পুরো একটা বিরাট বড় অঞ্চলের তিনি ছিলেন, ওখানকার জমিদার হয়েছিলেন পরবর্তীকালে। তিনি পরবর্তীকালে এই যে মন্দির এখন আমরা দেখছি, এটাকে আস্তে আস্তে বড় করে এই মন্দিরের রূপটা তিনি দেন। তারপরে আজকে যে মন্দির আমরা দেখছি, বড় একটা আটচালা মানে টিনের চাল দিয়ে নাট মন্দির করা আছে, মানে পশু বলি হয়, মানে পাঠা বলি হয়, সেখানে মায়ের মন্দির অনেক উঁচু করা, শিব আছেন, আরো অনেক কিছু। এই যে আজকে বড় আস্তে আস্তে হয়েছে, কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠা কিন্তু আস্তে 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 করেছিলেন আজকের যুগ। তারপরে মায়ের কোষ্ঠী পাথরের সুন্দর মূর্তি আস্তে আস্তে ভৈরবানন্দের পরামর্শেই এই রাজেন্দ্রলাল চক্রবর্তী মূর্তি তৈরি করেন। আজও কিন্তু ওইখানে যে পুজো হচ্ছে, মেন যে পুজো করেন, সেটা রাজেন্দ্রলাল চক্রবর্তীর বংশধররা ওখানে পুজো করছেন। আচ্ছা, শুধু তাই নয়, এই মন্দির তো গেলে এটা প্রতিষ্ঠার কথা আমি বললাম। আমি প্রথমেই যেটা বলছিলাম যে এই মন্দিরের মাহাত্ম্যটা কি, মায়ের নাম কেন ধন্বন্তরী হয়েছে, সেটা আমি বলছি। প্রথমেই বলি, এই মার কাছে গেলে আজও নাকি সমস্ত রোগ ব্যাধি সেখানে, মানে যদি কারণ এমন হয় যে রোগ ব্যাধি ভালো হচ্ছে না, সেখানে গেলে মায়ের কাছে, মায়ের মানে ওখানে এমন ওষুধ, স্বপ্না দেশের পাওয়া ওষুধ ওখানে কিন্তু দেওয়া হয়। সেই ওষুধে আজও সে মানে অনেক লোক মানে সুস্থ হয়ে যান, যেটা নাকি ডাক্তার কবিরাজ করেও নাকি তারা সুস্থ হতে পারেন না। তারপর আমি আরেকটা খবর পেলাম, ওখানে আমাদের খুব পরিচিত ওখানে কিছু লোক থাকেন, তাদের কাছ থেকে আমি খবর নিয়ে ভালোভাবে জানতে পারলাম, ওখানে শুধুমাত্র যে সব কিছু রোগের ওষুধ দেওয়া হয় সেটা তো হয়ই, তাছাড়াও ওখানে মূল নাকি ওষুধ দেওয়া হয় বাতের ওষুধ এবং আরও বিভিন্ন রকমের মানে চর্মরোগ বা অনেক কিছু ওষুধ আছে। তার মধ্যে প্রধান নাকি শুনেছি এই ব্যথা, শরীরের ব্যথা সংক্রান্ত ওষুধ দেওয়া হয়। আর এই ওষুধটা যখন দেওয়া হয়, ওখানকার যে জলাশয়টি আছে, জলাশয়ে স্নান করে উঠে, অনেকে বলে উঠে নিতে হয়, আবার আমি শুনলাম যেটা উঠে নিতে হয় মানে নেই, ওখান থেকে খুব সামান্য মাত্র 11 টাকার বিনিময়ে ওখান থেকে ওষুধ দেয়া হয়। সেই ওষুধ খেয়ে নাকি বিভিন্ন অসুখ সারে এবং শরীরের ব্যথা বেদনা সমস্ত উপশম হয়। এবার কথা হচ্ছে, মায়ের নাম ধন্বন্তরী কেন? যে দেবতাদের যে যিনি মানে ডাক্তার ছিলেন, বৈদ্য ছিলেন, তার নাম ধন্বন্তরী। যেহেতু এই মায়ের ওষুধ খেয়ে আপামর জনতা, বিভিন্ন শুধু মজিলপুরের নয়, বিভিন্ন জায়গা থেকে লোক এসে সুস্থ হয়ে যায়, তাই জন্য সকলে এই মায়ের নাম দিয়েছেন ধন্বন্তরী মা। এই মা দক্ষিণা কালী, কিন্তু মায়ের নাম হয়ে গেছে মজিলপুরের মা বা ধন্বন্তরী মা। সেই থেকেই ধন্বন্তরী মা বলে এই মানে মা কালী আর কি ভীষণভাবে মানে লোকের কাছে প্রসিদ্ধি লাভ করে এবং আজও মানে হাজার হাজার মানুষ সেখানে যান। বিশেষত এই চৈত্র মাসের সংক্রান্তির দিন ওখানে বিশাল, সংক্রান্তি থেকে বিশাল মেলা হয়, সেই সময় মানে মায়ের বিশেষ পুজো হয় 15 দিন ধরে। বৈশাখ মাসের 1 তারিখ থেকে 15 দিন ধরে মায়ের প্রত্যেক দিন মায়ের শাড়ি চেঞ্জ করা হয়, মাকে নতুন নতুন জামা কাপড় শাড়ি পরিয়ে মাকে নতুনভাবে সাজানো হয়, প্রত্যেক দিন সাজিয়ে মায়ের বিশেষ পুজো অর্চনা হয়। এছাড়া তো মানে অমাবস্যাতে তো পুজো হয়, বিভিন্ন ভালো মানে বিভিন্ন দিনে কালী পুজো বা এইসব দিনগুলোতে পুজো হয়, কিন্তু এই বিশেষ দিনে মায়ের মানে এই সময় চৈত্র সংক্রান্তি থেকে 15 দিন বৈশাখ মাসে বিশাল মেলা হয় এবং দূর দূরান্ত থেকে লোক আসে এই ধন্বন্তরী মায়ের কাছে মানে মায়ের দয়া পেয়ে সুস্থ হওয়ার জন্য। এই অলৌকিক কাহিনী নাকি আজও প্রচলিত আছে, মায়ের ওষুধ পেয়ে সুস্থ হয়। এর আমি আরো কাহিনী শুনেছি, কি করতে হয় না করতে হয়, কিন্তু এটা আমি ডিটেলস তো এখন বলে কোনো লাভ নেই। যারা যদি কেউ কখনো দেখতে চান, জানতে চান, তারা যাবেন, এবং যারা এই ধন্বন্তরী মায়ের ধন্বন্তরী ওষুধ নিতে চান, তাহলে সেখানে গেলেই তারা বলে দেবে কিভাবে কি করতে হয়। তবে এইটুকু আমি জেনেছি
যদি আপনার মনস্কামনা পূর্ণ হয়, আপনি সুস্থ হয়ে যান, যে যায় আর কি, সে নাকি মায়ের কাছে গিয়ে দই আর চিঁড়ে দিয়ে পুজো দিয়ে আসে। এটা নাকি মায়ের বিশেষ পুজো, এটা মাকে পুজো দিয়ে আসতে হয়। তা যাই হোক, আমার এই ধন্বন্তরী মায়ের ঘটনাটা আমরা গেছিলামও, গিয়েও আমরা দেখেছি এই মায়ের মন্দির কত সুন্দর, কত ভালো একটা মানে মানে মন ভালো করা একটা জায়গা। এবং মায়ের রূপ দেখলে মানে অবাক লাগে, মানে এত সুন্দর একটা মূর্তি, মানে কোষ্ঠী পাথরে কালো কুচকুচে মায়ের মূর্তি, শাড়ি পরানো, মহাদেবের উপর দাঁড়িয়ে আছেন মুখটার সামনে, খুব মানে অদ্ভুত ব্যাপার। পাশে শিবলিঙ্গ আছে, আর তার পাশেই ঘর আছে, সেখানেই এই মায়ের ধন্বন্তরী মায়ের ওষুধ দেওয়া হয় আর কি। সেই কারণে আজকে আমি প্রথম শুরু করলাম এটা দিয়ে, কারণ আমি যেহেতু নিজে গেছিলাম, নিজে দেখে এসেছি, সেই জন্য আমার ইচ্ছা ছিল আপনাদের কাছে প্রত্যক্ষ আমার দর্শনে যা আমি বুঝতে পেরেছি বলবো। তবে যারা এই মায়ের দেখতে চান বা প্রত্যক্ষ করতে চান, তারা একদম, কারণ কি এমন কিছু দূর নয়, কলকাতা মানে শিয়ালদা থেকে 1.5 ঘন্টার রাস্তা, ট্রেন জার্নি, তারপরে একটুখানি অটোয় উঠে যাওয়া যায়, সামান্য একটুখানি দূরত্ব। মায়ের কাছে গিয়ে একবার ঘুরে দেখে আসতে পারেন। সেই কারণে আজকে আমি প্রথমেই এই মজিলপুরে এই ধন্বন্তরী মায়ের গল্প মানে কাহানিটা দিয়ে আমি আজকে শুরু করলাম। আচ্ছা, এবার আমি যাচ্ছি দ্বিতীয় ঘটনাতে। মানে আমি একটু তাড়াতাড়ি বলছি, আমি আগেই বললাম যে আজকে আমার মানে শরীরটা এখনো সুস্থ হয়নি বলে আমি খুব একটা মানে বেশিক্ষণ হয়তো কন্টিনিউ করতে পারবো না, তবুও যতটা পারছি আমি বলছি। আচ্ছা, প্রথমেই বলি মায়ের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো, আমি এটা একটু জানতে চাই। আপনাদের ভালো লেগেছে তো? যারা যারা দেখছেন, যারা যারা মানে এখন আছেন বা পরে শুনবেন, আমাকে জানিয়ে দেবেন কেমন লাগলো এই ঘটনাটা। সম্পাদি মনে হয় গেছেন, কারণ সম্পাদি তো মোটামুটি ভীষণ সাত্ত্বিক মানে ধার্মিক মানে মনোভাবাপন্ন মানুষ দিদি। সরি, আমি এটা জানি। সেই কারণে দিদি জয়নগর আগেই মজিলপুর বলতেই বলেছেন, তার মানে দিদি গেছেন, আর দিদি জান। আমি দিদির কাছ থেকে অনেক ঘটনা শুনেছি। দিদি মানে ভীষণ অনেক জ্ঞান এই সব বিভিন্ন ধর্ম গ্রন্থ সম্পর্কে। আচ্ছা, সুজাতা বলছে খুব সুন্দর বললে। হ্যাঁ, সুন্দর মানে কি বলো তো, তোমাকে আমি বলেছিলাম, তুমিও তো দেখেছো, তুমি তো জানোই, তোমাকে আর নতুন করে কি বলবো, তোমার তো শোনা জানা ঘটনা। তবুও তুমি ছিলে বলে ভালো লাগলো, কারণ আমরা একসঙ্গে যখন গেছি, আমাদের আমাদের নিজেদের মানে অন্তরের দৃষ্টি দিয়ে আমরা সবাই এটাকে ভীষণভাবে ফিল করতে পেরেছি মাকে। সেই কারণে তোমার তো অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, আর যারা আছেন তারা আমাকে, অঞ্জুলা সেন চৌধুরী ওয়াচিং, আচ্ছা অঞ্জুলাদি তুমিও এসে গেছো, বাহ, থ্যাংক ইউ অঞ্জুলাদি। তুমিও তো জানো এই মায়ের ঘটনা, তুমি তো সবই, তুমিও ছিলে, অর্থাৎ তুমিও বলতে পারবে আমি ঠিকঠাক বললাম কিনা। বাকিটা তো আমি আমার কিছু আমার ওখানে চেনা পরিচিত যা কিছু লোকের থেকে আমি ডিটেলসটা আরও জানতে পারলাম আর কি। যাই হোক, আচ্ছা, সম্পাদি বলছেন হ্যাঁ গো, আমার আমার জেঠিমার একদম বাত সেরে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এই তো বললাম না, অনেকেই বলেছে, আমি তো যদিও শুনেই বলছি। আমি সেই কারণে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যাকে বলে আর কি। সেই কারণে মানে শুনেছি ব্যথা মানে বেশি করে উপশম হয় এখানকার ওষুধে। আরও শুনেছি অনেক, আমাকে একজন এমনও বললেন যে মানে তিনি ওষুধ ব্যবসায়ী, মানে মেডিসিনের বিজনেস করেন, তথাপি তিনি বলছেন যে আমি কিন্তু তিনি ভালো হয়ে গেছেন ওখানকার ওষুধে, তার ফ্যামিলির লোক ভালো হয়েছেন, তিনি কিন্তু ওষুধ খাচ্ছেন না সেখানকার ওষুধে। এটা কিন্তু আমার মনে হয় যে একটা যাতা কথা নয়, এটা একটা মানে এত মানে বিশাল ব্যাপার, মায়ের একটা অলৌকিক কৃপা অবশ্যই। ডোনা দে বলছেন খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ। মধুমিতা রয় বলছেন খুব সুন্দর ঘটনা, যে খুব সুন্দর ঘটনা। আমি আর নিজে যখন প্রত্যক্ষ করি না, আমার আরো ইচ্ছা হয় আপনাদেরকে একটু জানাই। কারণ সবাই তো সবসময় সব জায়গায় যেতে পারে না, তবু যদি আপনাদের শুনে ভালো লাগে সেই জন্য জানাই। আচ্ছা, এবার পরে যারা শুনছেন আসবেন, তারা তোমাকে জানাবেন কেমন লাগলো। আমি এবার চলে যাই আমার দ্বিতীয় ঘটনাটায়। আমার তো প্রচন্ড মানে সর্দিতে আর এতে আমি মানে অস্থির হয়ে আছি আর কি। যাই হোক, দ্বিতীয় ঘটনাটা আমাকে যিনি জানিয়েছেন, মানে সে খুব পুরনো ঘটনা কিন্তু নয়। দ্বিতীয় ঘটনাটা আমাকে অরিন্দম বলেছে। অরিন্দমের আমি নাম টাইটেল কোথা থাকে এত কথা আমি বলছি না, ঠিক আছে? ঘটনাটা শোনা নিয়ে আমাদের আসল বিষয়। ঘটনাটা বলছি কারণ সবাই চায় না তার ডিটেলসটা বলার,
তা আমি সেটা বলছি না, শুধু অরিন্দমের একটা ঘটনা আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে? অরিন্দমের ঘটনাটা হলো অরিন্দমের কাকুর ঘটনা। অরিন্দমের ঘটনাটা অ্যাকচুয়ালি নয়, কাকুর ঘটনাটা। তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ সম্পাদি, আমার কষ্ট বলতে আমার ঠান্ডাটা এতটা পরিমাণে লেগেছিল, মানে গত সপ্তাহে তো মানে আমি মানে জ্বর হয়েছিল প্রচন্ড পরিমাণে। আমি কথা যদি ইশারায় লোককে বলেছি, মানে এরকম আমার গত সপ্তাহটা ছিল। এখন তবু আমি তো কথা বলতে পারছি। তা আমি ভেবেছিলাম হয়তো আজকে আমি শ্রেয়াকে জানিয়েও ছিলাম হয়তো আমি করতে পারবো না। তা যাই হোক, দেখলাম মোটামুটি একটু বলার মতো আছি বলে আমি একটু বলছি। তা যতটুকুনি পারি, হয়তো খুব বেশি বলতে পারবো না, যতটুকু পারি আমি বলছি। আচ্ছা, ইতালিদি দেখছে, থ্যাংক ইউ ইতালিদি, তুমি চলে এসেছো। বাবা, ইতালিদি আজকে আছেন। আচ্ছা ইতালিদি, অনেক সুন্দর সুন্দর ছবি দেয়, আমি দেখি। ইতালিদি তুমি ভালো আছো তো? অনেকদিন বাদে তোমাকে আমি, তুমি দেখছো এখানে, আর তুমি আছো কেমন একটু জানিও। শরীর টরীর ভালো আছে তো? তোমার সঙ্গে দেখা হয়নি এবার, আর পিকনিক হয়নি, তোমার সঙ্গে দেখাও হয়নি আমার। আচ্ছা, যেটা পমি, আচ্ছা যেটা বলছিলাম অরিন্দমের ঘটনাটা, অরিন্দমের কাকার ঘটনা, অ্যাকচুয়ালি অরিন্দমের নয়। এটা ঘটনাটা খুব বেশি পুরনো না হলেও তাও প্রায় বলছে বছর 15-20 আগের ঘটনা। কাকা তখন কিন্তু একদম অল্প বয়স ছিল, এখনো কিন্তু কাকা আছেন, বয়স হয়ে গেছে ওর কাকার। কিন্তু তখন কাকার অনেক, তখন কাকা ইয়াং ছিলেন একদিন। ভালো আছি রে, হ্যাঁ তুমি ভালো আছো, এটাই তোমাকে দেখি আমি। কিন্তু এবার তোমার সঙ্গে দেখা হলো না বলে মনটা, অনেকের সঙ্গে দেখা হলো না, এবার ভালো লাগে না। তোমার সঙ্গে তাও আমার সঙ্গে দেখা হয় একবার করে পিকনিকে, খুব ভালো লাগে। আচ্ছা, যেটা বলছিলাম অরিন্দমের কাকু কিন্তু মানে তখন সেই সময়ের অনেকটা মানে একদম ইয়াং বলা যেতে পারে, মানে ইয়াং মানে একদমই। তখন তিনি বোধহয় মানে সবে স্কুল টুল পাশ করেছেন, এরকম একটা কলেজে পড়েন বা এরকম একটা ব্যাপার তখনকার দিনে, তখনকার সময় কথা আমি বলছি। সেই সময় অরিন্দম মানে ওনার অরিন্দমের কাকুরা আর কি সেই সময় কোনো কারণে থাকতেন, বা ওনার ঠাকুমার বাড়ি ছিল, একটা কিছু হবে, সেটা হচ্ছে মুর্শিদাবাদে এক প্রত্যন্ত জায়গাতে। আমি নামটা, হ্যাঁ সত্যি ঠিকই গো, মানে এবার দেখা হয়নি বলে মনটাও ভালো লাগছে না। মানে ভাবছিলাম জানুয়ারি মাসটা প্রায়ই এটা ভাবছিলাম, তোমাকে দেখি আর ভাবি যে এবার দেখা করতে পারলাম না তোমার সঙ্গে। আচ্ছা, যেটা বলছিলাম যে অরিন্দমের কাকু সেই সময়টাতে ছিলেন ওইখানে, মানে সেই মুর্শিদাবাদে একটা প্রত্যন্ত জায়গায়। আমি অ্যাকচুয়াল নামটা বলছি না, কারণ সেই জায়গাটা হয়তো এখন অত প্রত্যন্ত নেই, এখন হয়তো সব জায়গায় তো এখন মোটামুটি ভালো হয়ে গেছে। সেসব জায়গাকার ঘটনা এখন আর বললে লোকে হয়তো হাসবে বা কিছু, সেই কারণে আমাকে বলছে জায়গার নাম টামগুলো বলো না। ঠিক আছে, আমি বললাম না। ধরো এখন মুর্শিদাবাদের কোনো একটা গ্রামের ঘটনা, সেই জায়গায় তখন ওই কাকুর বয়স মোটামুটি, যে বললাম সবাই মাত্র হয়তো স্কুল পাশ করে হয়তো কলেজ টলেজে পড়ছে বা এরকম, হয়তো বয়স হবে কত 20-র মধ্যে বয়স হবে, একটা ইয়াং, একটা মানে কোনো ভীষণইভাবে কোনো ভয় টয় পান না, এরকম একটা মানুষ। তা ওই কাকুর আর কি মানে মানে অ্যাকচুয়ালি মানে অরিন্দমের কাকুর কোনো পিসির মানে বাড়ি আর কি, মানে তখন পিসির বিয়ে হয়ে গেছিল ওই মুর্শিদাবাদী কোনো একটা জায়গায়। তখনকার দিনে কি হতো, একটু দূরত্ব, আমরা যেমন এখন চট করে অটোয় উঠি, চট করে আমরা টোটোয় উঠি, এগুলো হয় না, সেই সময় কিন্তু ওরকম অতটা ছিল না। অরিন্দম যেটা বলছিল তার ওই কাকুর ঘটনা, মানে মানে সে শুনেছে আর কি, সে যথেষ্টই ছোট, মানে যথেষ্টই এখন সে কাকুর যথেষ্ট বয়স হয়ে গেছে, তিনি জীবিত আছেন, অনেকটাই বয়স, কিন্তু এ অনেকটাই কিন্তু ছোট ছিল। মানে ও পরবর্তীকালে ঘটনাটা শুনেছে ওর বাবা বা কারুর কাছে থেকে। যেটা কথা হচ্ছে, এই অরিন্দমের কাকু যখন ওই পিসির বিয়ে হয়েছিল, কোনো এক পিসির, ওই যেখানে ওর বাড়ি ছিল তার থেকে মোটামুটি দূরত্বটা খুব কাছে না হলেও, তখনকার দিনে চট করে অটো টোটো তো কিছু ছিল না, বা রিক্সা, এগুলো হয়তো খুব মানে পাওয়া গেলেও খুব অসুবিধা ছিল, বা করতেও না, চলতেও না। ওনারা না হাঁটা পথেই মোটামুটি মানে 5 কিলোমিটার 6 কিলোমিটার এগুলো কোনো ব্যাপার ছিল না। আমাকে ওরা বলছিল যে জানো তো, যে তখনকার দিনে বাবারা বলতেন যে ওখানে 4 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার না, যেটা আমরা 1 কিলোমিটারও ভাবতে পারি না হাঁটার কথা, তখনকার দিনটা কোনো ব্যাপার ছিল না। তা ওই ওনার কাকু কি হয়েছে একদিনকে, এরকম শীতের সময়টা ছিল শীতকাল আর কি। এই অমৃতা দেখছে, থ্যাংক ইউ অমৃতা। নূপুর দাস ওয়াচিং, নূপুর ম্যাডাম থ্যাংক ইউ।
আচ্ছা, উম, এইবারে ওই ওনার কাকুকে তখন এই শীতকালে একদিনকে কি হয়েছে, ঠাকুমা বলেছেন যে শোন, আমি একটু পিঠে তৈরি করেছি, তুই এক কাজ করবি, তুই তোর পিসির বাড়ি একটু দিয়ে আসবি। তা ও তখন বলেছে যে ঠিক আছে, দিয়ে আসবো, দিয়ে দেবো। এবারে যেহেতু গ্রামগঞ্জ অতটা, তখনকার দিন অতটা আগের ঘটনা আমি যেটা বলছি, তখন বেশ ভালো গ্রাম ছিল একদম। ঠাকুমা বলেছিলেন যে বিকেল বিকেল, সকাল না দুপুর দুপুর যাবি, দিয়ে আবার বিকেল বিকেল চলে আসবি, সন্ধ্যের মধ্যে চলে আসবি, বেশি রাত করবি না। কারণ রাত্রিবেলা তো রাস্তাঘাট তখন অত ভালো ছিল না, আলো ছিল না, হেঁটে যাওয়ার সমস্ত ব্যাপারগুলো ছিল। যাই হোক, এই করে কি হলো, ওকে বলেছে, কিন্তু ইয়াং ছেলেদের যা হয় আর কি, তখনকার দিনে একদম অল্প বয়স, এটা খুব তো বেশি বয়স না। ওর কাকু কি করেছেন, ঠিক আছে নিয়ে যাবো যাবো করতে করতে মোটামুটি যখন সন্ধে হবো তখন বাড়ি ফিরেছে। ফিরে বলছে যে দাও ঠাকুমা, কি দেবে দাও, পিসির বাড়ি দিতে হবে। তখন ঠাকুমা কি করেছে, একটা ওই মানে কন্টেনারে করে, মানে ওই একটা টিফিন বক্স করে আর কি, বেশ কিছু পিঠে, অনেক রকম পিঠে করে দিয়েছে। দিয়ে একটা মানে কাপড়ের মধ্যে আর কি ভালো করে বেঁধে দিয়েছে এদিক ওদিক করে, বা কাপড়টাকে হাতে ঝুলিয়ে দিয়েছে, মানে ব্যাগের মতো করে দিয়েছে। বলছে যা নিয়ে যা, দিয়ে আয়, কিন্তু দেরি করলি, যদি দেখিস বেশি দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, তাহলে আজকে আর ফিরবি না, তাহলে কিন্তু কালকে ফিরবি। বলেছে ঠিক আছে। এবারে অরিন্দম মানে কাকিমা কি করেছে, এই কাকু কি করেছে, তখন ওইটাকে নিয়ে হাঁটা দিয়েছে। এবং যখনও বেরিয়েছে, বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেছে, একে শীতকাল, আমি বললাম শীতকাল, বেশ মোটামুটি সন্ধে হয়ে গেছে। তখন ও ভাবলো, ওখানকার ছেলেও চেনে মোটামুটি রাস্তাঘাট, ও ভেবেছে কি যে ঠিক আছে, যখন এইবার দেরি হয়ে গেল, আমি একটা শর্টকাট রাস্তা দিয়ে যাই। আর শর্টকাট বলতে, গ্রামের ছেলে ও ভালো সময় টানে। একটা মানে মাঠ মাঠ বলবো না, ওটা ছিল বলছে ধান ক্ষেত, একটা ধান ক্ষেত আছে, বিশাল বড় ধান ক্ষেত। সেই ধান ক্ষেতটা নাম একটা ছিল আর কি, একটা বলছে সেই সময়কার একটা কোনো একটা নাম ছিল, যে আমাকে বলেছিল এরকম একটা যোগীদের ধান ক্ষেত বা এরকম একটা কিছু নাম ছিল। ওই ধান ক্ষেতের পাশে একটা আল আছে, ওই আল দিয়ে অনেকে যাতায়াত করে, ওই আল দিয়ে সোজা গেলে, যেটাও ঘুরে বড় রাস্তা দিয়ে আরেকটা মেইন রোডে উঠে, সেইটা মোটামুটি ওকে যেতে যেটা লাগবে হয়তো 40 মিনিট বা 1 ঘন্টা লাগবে বা 2 ঘন্টা লাগবে, সেটাও যদি এইভাবে শর্টে যায়, ও বলছে ও জানতো আর কি, এটা অনেকটা কম সময় পৌঁছে যাবে। ওর বেরোতে বেরোতে প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছে, 7টার কাছে, মানে সন্ধে হয়ে গেছে, অন্ধকার। কিন্তু যেহেতু তখন মানে চাঁদের আলো ছিল, ও আর রাত্রে গ্রামগঞ্জে কি আকাশ খুব পরিষ্কার, শীতকালে থাকলে রাস্তাঘাট পরিষ্কার লাগে, দেখা যায়। ও বলছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আর একেবারেই সাহসী ছেলে, কোনো ভীতু নয় ও। ও ওখান দিয়ে হাঁটা শুরু করেছে ওই হাতে খাবারটা নিয়ে। তা ওই আলটা দিয়ে ও যখন হাঁটছে, হাঁটতে হাঁটতে ও ভাবছে যাক অনেকটা তো চলে এসছে, ব্যাস আরেকটুখানি গেলেই তো আমার এবার চলে আসবো হচ্ছে বড় রাস্তা, ব্যাস তারপর তো আর 0.5 ঘন্টা মতো হাঁটলেই হয়ে যাবে। কিন্তু এইটা করতে করতে হয়তো অনেকটা সময় চলে এসছে। ও যখন যাচ্ছে, হঠাৎ অরিন্দমের কাকুর তখন মনে হয়েছে, মাঝ রাস্তায় বেশ কিছুটা যাওয়ার পরে মাঠের মাঝখানটা দিয়ে, মাঠ না মানে ধান ক্ষেতের আলের ওপর দিয়ে যাওয়ার সময় মনে হয়েছে যে পেছনে কেউ একটা যেন আসছে, মানে উপস্থিতি কারোর একটা, মানে একটা কেউ, মানে আমরা হয় না হাঁটলে পরে পিছনে কেউ যত আসতেই আসুক না কেন, আমরা বুঝতে পারি কেউ একটা আসছে, তেমনি ও কিন্তু বুঝতে পারছিল পেছনে কেউ না একটা আসছে। ও তখন কি করেছে, একটু দাঁড়িয়েছে, দাঁড়িয়ে পিছনটা ফিরে দেখেছে, পিছনটা ফিরে তাকিয়ে দেখছে যে না তো কেউ তো আসছে না। তখন ভাবছে তাহলে কি হলো, আমার মনে তো হচ্ছে পিছনে কেউ একটা পায়ের সব, মানে পাটা যেন একটা পড়ছে, আর আলের ওপর দিয়ে শুকনো দিন, বেশ বেশ একটা খট ধপধপ করে একটা আওয়াজও হচ্ছে। পিছনে কিসের আওয়াজ হচ্ছে, ও তখন প্রচন্ড পরিমাণে কি ওটা, মানে ভয়ও পায়নি, ওটা কি ওটা ভাবছে যে কিছু না, আবার হাঁটছে, ও বলে কিছু না, তো মনের ভুল, কুকুর টুকুর কিছু গেছে, ওই আওয়াজটা হয়েছে। ও আবার খানিকটা গেছে, মিনিট 10-15 যাওয়ার পর দেখছে আবার ওরকম পিছনে না একটা, মনে হচ্ছে কেউ না আসছে, একটা মানে পায়ের শব্দ, মানে ও বুঝতে পারছে, অনুভব করছে, কিন্তু ও কিছু পিছন ফিরে পুরো ঘুরে দাঁড়িয়েও দেখছে। আকাশ পরিষ্কার, অন্ধকার হলেও, রাত হলেও কি হয়, ওই বললাম আকাশের একটা নিজস্ব আলো থাকে, রাতের একটা আলো থাকে, স্নিগ্ধ একটা আলো থাকে, সেই আলোয় কিন্তু যদি পিছনে আমার কোনো মানুষ থাকে অবশ্যই দেখা যায়। তা সেটা কিন্তু ও কাউকে কিছু দেখতে পেল না, ও
ও তখন ভাবছে তাহলে কি ভুলবো, যে ও তখন না খুব তড়িঘড়ি ও হাঁটছে, মানে হাঁটা না প্রায় দৌড়চ্ছে। কতক্ষণে ওই মানে যেহেতু ওখানে কোনো লোকজন নেই, রাস্তায় তো লোকজন পাওয়া যায়, ওর তো একটা মাঠ, শর্টকাট দিয়েও যাচ্ছিল, ওনা প্রচণ্ড দৌড়েছে ঊর্ধ্বশ্বাসে, দৌড়ে হাঁপাতে হাঁপাতে মোটামুটি মানে আরো প্রায় মিনিট 15-20 এরকম, ও তো আর ঘড়ি ধরে দেখেনি, বলছে 15-20 মিনিট ও দৌড়ে যখন বড় রাস্তায় আসে, এসে না একটু হাঁপ ছেড়ে বাঁচে, যে এবার একটু মানে বড় রাস্তায় এসছে, এবার লোকজন আপাতত কিছু পাবে আর কি। তবুও যদিও শীতকাল, অত মানে ওই সময়কার ঘটনা, গ্রাম ততক্ষণে প্রায় ও 6টায় বেরিয়েছিল, মোটামুটি 7:30-8টার কাছাকাছি হয়তো সময়টা হয়ে গেছিল। রাত্রিবেলা এমনি সন্ধে হয়ে গেলে লোক কমে যায় গ্রামগঞ্জে, তো ও তখন তবু একটু মনে শান্তি পেয়েছে, রাস্তায় এসছে। ও খানিকটা তখন তাড়াতাড়ি করে হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখছে যে বেশ অনেকটা দূরে একটা দোকান, মানে দোকানে আলো জ্বলছে, মানে ও তখন বুঝতে পেরেছে ওটা চায়, মানে বেশ অনেকটা দূরে। ও বলছে যাকে একটা দোকান, মানে চায়ের দোকান দেখা গেছে, রাত্রিবেলা চায়ের দোকানগুলো মোটামুটি খোলা থাকে সন্ধ্যের পরে বেশ 9টা-10টা পর্যন্ত। গ্রামগঞ্জের লোকরা ওখানে বসে আড্ডা মারে, চা খেত তৎকালীন সময় আর কি। সেই জন্য ও বলছে যাক ওখানে গিয়ে একটুখানি আমি একটু দাঁড়াবো, তারপর লোকজনের সঙ্গে আমি পিসির বাড়িতে, মানে ওর মানে পিসির বাড়িতে আর কি আমি তখন যাবো। ঠিক আছে, ও তখন এইভাবে আস্তে 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 যাবে বলে তাও একটু দ্রুত গতিতেই হাঁটছে আর কি, দৌড়োয়নি, এটা মনে বল পেয়েছে, হাঁটছে। ততক্ষণে আর পিছনে শব্দটাও পায়নি। ও খানিকটা যাবার পর মানে মানে হয়তো 10 পা এগিয়েছে, হঠাৎ ও বলছে পিছনে, হঠাৎ ওর ঘাড়ের কাছে যেন মনে হচ্ছে কেউ মাথাটা এনে ওর কানের পাশে বলছে, আমাকে একটু খেতে দেবে, আমার খুব খিদে পেয়েছে, খেতে দিবি, আমার খুব খিদে পেয়েছে। তখন ও না হট করে ঘাবড়ে গেছে, প্রায় বলছে প্রায় ঘাড়ের কাছটা এসে একজন কেউ বলছে, বেশ একটা পুরুষ কণ্ঠ এবং একটু কাঁপা কাঁপা গলায় বলছে, পরিষ্কারও শুনতে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দিবি। ও তখন মাথাটা ঘুরিয়েছে, ঘুরিয়ে ওই আলোয় দেখতে পাচ্ছে যে ওর ঠিক একটু পিছনে, মানে হাত 3-2 পিছনে একজন কেউ একটা মানে লোক, বৃদ্ধ হতে পারেন বা মাঝবয়সী হতে পারেন, একটা শীতের রাত, একটা ধুতি পরা আর একটা চাদর ভালো করে মাথা মুড়ে, নাক চোখ দিয়ে মোড়া, একটু একটু চোখগুলো দেখা যাচ্ছে। ও মুখটাও পরিষ্কার বুঝতে পারছে না যে কেউ আছে, মানে কে, তবে ও বুঝতে পারছে, অনুমান করতে পারছে যে কোনো একজন পুরুষ মানুষ, এবং সে হয়তো একটু মানে বয়স্কই হবে, ওর গলা শুনে তাই মনে হলো। তখন ও পিছনটা ফিরে বলছে একটু এগিয়ে যেতে গেছে, মানে খানিকটা ওর কাছে এগিয়ে যেতে গেছে, যে একটু কাছে গিয়ে কথা বলি, এতক্ষণ তোর ঘাড়ের কাছে। ও ভাবছে, ওর একটা মনে সন্দেহ হলো যে আমার ঘাড়ের কাছে হঠাৎ মনে হলো কথাটা, উনি চট করে আমি ঘাট ফিরতেই উনি প্রায় হাত 3 দূরে চলে গেলেন কি করে। যাই হোক, আমি আগেই বলেছিলাম ওর কাকা কিন্তু, অরিন্দমের কাকা ভীষণ সাহসী ছিলেন, মানে ওই কাকা আর কি, ছোট কাকা, ইনি ছোট কাকা ছিলেন, ওর বাবারা আরো 3-4-5 ভাই ছিলেন, এনার সব থেকে ছোট কাকা ছিলেন। আচ্ছা, তিনি তখন নাকি একটুখানি পিছিয়ে ওনার কাছে একটু এগোতে গেছেন, গিয়ে দেখছেন উনি একটু এগোতেই দেখছেন ভদ্রলোক কোথায় যেন মিলিয়ে গেল, মানে সেই যে সাদা কাপড়, মানে মুখটা চাপা দেওয়া, মাথায় চাপা দেওয়া শীতের রাতে ওই ভদ্রলোক যেই থাকুক, সেটা কোথায় মিলিয়ে গেল। তখন ওর না কেমন লাগলো, যে বলছে কি হলো, উনি মিলিয়ে গেলেন, কোথায় গেলেন উনি, বলে ও তখন পিছন থেকে আবার সামনে ফিরে এসছে, এসে এবার ভাবছে আমি একটু দৌড় দিই সামনে, আর তো ভাল লাগছে না, সামনে যাই, সামনে গিয়ে দেখি তো যে কে আছে, আমার ওই ওই দোকানে যদি কেউ থাকে তাকে ঘটনাটা বলি, বলে ও তখন সামনের দিকে চলে এসেছে। এসে যখন দোকানটা আসবে ঠিক কাছাকাছি, মানে তখন দোকান থেকে বোধহয় হাত 10 বাকি আছে ওর ডিস্টেন্সটা, মানে ও পৌঁছাবে, ও হট করে দেখছে, মানে দেখছে না, ও শুনতে পেল ওর ঘাড়ের কাছে আবার সেই ভদ্রলোকই বলছে, কিরে আমাকে খেতে দিলি না। তখন ও না রেগে গিয়ে বলছে, চলো না, সামনে দোকান আছে তো, তুমি পালিয়ে যাচ্ছ কেন, সামনে দোকান চলো, খেতে দেবো। তখন ও বলছে, ওই ভদ্রলোক পিছনে তখন বলছে, মানে ও বলতে চাইছে দোকানে চলো, চা বিস্কুট তো আছে, দেবো, পালিয়ে যাচ্ছ কেন। তখনই ওই ভদ্রলোকটা পিছনে এসে কানের কাছে আবার বলছে, না না না, আমি তো পিঠে খাবো, আমি আর কিছু খাবো না, আমি পিঠে খাবো।
এই ঘটনাটা ও যখন মানে বলেছে না, তখন ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে, এই ওনার কাকু আর কি। তখন অতটা উনি সাহসী ছিলেন, সেই অল্প বয়সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। তখন ভয় পেয়ে কি করেছে, সঙ্গে সঙ্গে মানে এক নিঃশ্বাসে দৌড়ে চলে গেছে ওই দোকানটাতে। ওই দোকানটাতে গিয়ে তখন মানে গিয়ে হাঁপাতে শুরু করেছে। তখন দোকানে আরো 3-4 জন ভদ্রলোক ছিলেন আর দোকানদার ছিলেন, মানে যে বয়স্ক ভদ্রলোক, তিনি বলছেন কি হয়েছে, তুমি একটু হাঁপাচ্ছ কেন? বলছে আমার খুব শরীরটা খারাপ লাগছে, একটু জল দেবেন? সঙ্গে সঙ্গে দোকানদার ওনাকে জল দিয়েছে, জল খেয়েছে, খেয়ে বলছে বলো তোমার কি হয়েছে। তখন ও না ঘটনাটা বলেছে যে এই ঘটনা না অনেকক্ষণ থেকে হয়েছে এই ব্যাপার। আর ততক্ষণে ও বলছে ওখানে যখন পৌঁছেছে, পেয়ে ওদের কাছ থেকে জানতে পেরেছিল সেই সময় প্রায় তখন 8:30 বেজে গেছে। মানে ঘন্টা মানে এতটা সময় কিন্তু ও প্রায় 1.5-2 ঘন্টা এইভাবে কেটে গেছে, হাঁটা চলা থামা কথা বলা এই করতে করতে। হয়তো সে মানে শর্টকাটে আসতে চেয়ে আরো দেরি হয়ে গেছে, বই কোনো তাড়াতাড়ি তো হয় না, দেরি হয়ে গেছে। তখন ও যখন সব ঘটনাটা বলেছে ওই মানে ভদ্রলোকদের, তখন ওনারা বলছে তুমি কিন্তু আজকে জোর বাঁচা বেঁচে গেছো, তুমি তো এখানকার ছেলে। বলছে হ্যাঁ। বলছে তুমি জানো না যে এই যোগী ধান ক্ষেত দিয়ে কখনো সন্ধ্যের পর আসতে নেই একা একা? তাও বলছে না, কেন? আমি তো সব জানি, আমার আমার কোনো ভয় টয় লাগে না, আমি তো অনেকবার এসেছি। বলছে এসেছো এসেছো, আর কোনোদিন আসবে না। কোনদিন যে কিসের পাল্লায় পড়বে তুমি নিজেও জানো না। আজকে যে জিনিসটা হলো, তোমার কি স্বাভাবিক মনে হচ্ছে এটা? তখন ওকে সব এই ঘটনাটা ওরা বলার পর, ওই দোকানদার ভদ্রলোক এবং আরো যারা ছিলেন তারা বলার পর, তখন ওর মাথায় স্ট্রাইক করেছে যে সত্যি তো তখন না, তার আগে ও বলেছে যে কি হয়েছে, ওই ভদ্রলোক আমার কাছে খেতে চেয়েছেন, কিন্তু আমার একটা কারণেই আমার একটা কিরকম ভয় লাগছিল যে উনি মাথার কাছে এসে হট করে বলে উনি কোথায় চলে যাচ্ছেন, উনি ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটাই আমার ভয় লাগছে। ওরা যখন ডিটেলসে বলে যে না শুধু তাই নয়, তখন ওর মাথায় স্ট্রাইক করে সত্যিই তো উনি আমাকে প্রথমে বললেন আমার খিদে পেয়েছে। প্রথম তো উনি পায়ের ওই মাঠ দিয়ে অনেকক্ষণ থেকে পায়ের আওয়াজটা বুঝে ও কিন্তু পিছন ফিরে কাউকে দেখতে পায়নি। তারপর যখন প্রথম খিদে পেয়েছে বলল, গিয়ে কাছে গিয়ে দেখলো উনি কোথায় মিলিয়ে গেলেন, নেই, তাতেও কিছু মনে হয়নি। সত্যি লাস্ট যখন ও বলে ঠিক আছে চলো না দোকানে, চলো না, ওখান থেকে বিস্কুট চা সব তোমায় খাওয়াচ্ছি, তখন যখন ও বলে পিঠে খাবো, ওর সেই কথাটা মাথায় তখন এসছে। তখন ও বলছে যে কি ব্যাপার, সত্যি তো ও তাহলে পিঠে খেতে চাইলো কেন? ও কি করে জানলো যে আমার এইটার মধ্যে পিঠে আছে? ও তো কি আমার সঙ্গে আমার পাড়ার লোক? কই ওনাকে তো আমি মানে দেখেও, যদিও দেখে চিনতে পারছি, কিন্তু ও যদি আমার পাড়ার লোকই হবে তাহলে আমার সঙ্গে সঙ্গেই আসবে। তাহলে হঠাৎ করে কেন ওই মানে মাঝ মাঠে আমার সঙ্গে কেন ওরকম আস্তে 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 পায়ের আমি শব্দটা পাবো, বা ওই রাস্তায় উঠে ওনাকে আমি দেখতে পাবো? তাহলে উনি আমার পাড়ার লোক নয়, আমার সঙ্গে আসেনি, তাহলে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। নাহলে উনি কি করে আমাকে বলেন পিঠে খাবো, পিঠে দাও? ও প্রচন্ড পরিমাণে সেই সময় ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে তখন বলছি সত্যি তো, আমি তো আমার হাতে পিঠে, উনি পিঠে খেতে চেয়েছিলেন কেন? আর আমি কিন্তু এর মধ্যে জানেন তো আমার পিঠে আছে, আমি নিয়ে যাচ্ছি আমার পিসির বাড়িতে পিঠেটা। তখন ওরা সব শুনে বললেন শোনো, প্রথমেই বলি ওই যোগী ধান ক্ষেত দিয়ে কোনোদিন আসবে না, ওখানে ভীষণভাবে খারাপ কাজ হয়। সেই সময় কোনো একটা সময়ে কোনো একটা মানে মানে কি বলবো, রাজনৈতিক কারণে নাকি ওই সব জায়গায় বিভিন্ন কারণে, কখনো হিন্দু মুসলমান, কখনো রাজনৈতিক কারণ, বিভিন্ন সময় ওই জায়গাটায় নাকি সন্ধ্যের পর এমন কিছু খুন খারাপি হতো, মানে প্রচুর নাকি হতো। ওখান দিয়ে দিনের পর দিন লোকের সন্ধে হলে ওখানে কেউ যেত না, আর এত খুন খারাপি ওই জায়গাটা হতো, লোকে মেরে দিয়ে ওখানে লাশ পর্যন্ত গায়েব করে দিত, কোনো বডি পাওয়া যেত না, কারো আত্মীয়দের কোথায় পুঁতে রাখতো কি করতো কিছু জানা যেত না। আর তার দূরে একটা শ্মশান তৎকালীন ছিল, পরবর্তীকালে শ্মশানটা মানে বন্ধ হয়ে গেছিল, সেটা ছিল না। যাই হোক, সেই কারণে বিভিন্ন কারণেই হোক ওই খান দিয়ে কিন্তু সন্ধ্যের পর কেউ গেলে অনেক মানুষ ওখানে মারা গেছে। কিসে মারা গেছে, কিভাবে মারা গেছে, অদ্ভুতভাবে অস্বাভাবিক মৃত্যু তাদের হয়েছে। তখন ওকে বলেছে দেখো তুমি না জেনে এসছো ঠিক আছে, আজকেও তোমার কপালে কি ঘটতো আমরা জানি না, কিন্তু ওখান দিয়ে জীবনে আসবে না। আর একটা কথা বলে দিই শোনো, এই পিঠে নিয়ে তুমি যাচ্ছ বাড়ি, পিসির বাড়ি, ঠিক আছে, ওর সঙ্গে আরো 2 জন ভদ্রলোক যাচ্ছিলেন, চলো আমরা ওদিকে যাচ্ছি, তোমাকে বাড়িতে পৌঁছে দিই তারপর যাব। কিন্তু ওই পিঠে কিন্তু কেউ খাবে না, সব ফেলে দেবে।
বাড়িতে গিয়ে বলবে ঘটনাটা, বলবে আমাদের কথা, পিঠে কিন্তু খাবে না, সব ফেলে দেবে একদম, দিয়ে ওই পারলে পাত্রটাও ফেলে দেবে, ওই পাত্র বাড়িতে রাখবে না। এই তো শুনে তারপর তো একটুখানি বসে শুশ্রূষা করেছে, খাবার একটু চা জল খাইয়েছে, খাইয়ে তারপর ওর তো মাথার মধ্যে ওটা ঘুরছে, ও তারপর ওই ভদ্রলোকদের সঙ্গে বাড়িতে গেছে, পিসির বাড়িতে গিয়ে যথারীতি তো রাত্রিবেলা পৌঁছেছে। তৎকালীন সময় তো আর এত ফোন এগুলো ব্যাপারটা ছিল না, চটপট মোবাইলও ছিল না যে বলে দেবে সঙ্গে সঙ্গে যে আমি আসতে পারছি না। তা এনারা যেহেতু বলেই দিয়েছিলেন বাড়ি থেকে যে রাত হলে কিন্তু জানবে যে আমরা কিন্তু আমি তুই আর ফিরবি না, বা ওকে বলে আমরা জেনে নেবো, জানবো থেকে গেছিস, কালকে সকালে আসবি। ওরাও জেনে গেছে বাড়িতে থেকে রাত হয়েছে, ও আজকে আর ফেরেনি, তাই জন্য কেউ চিন্তা করেনি। কিন্তু বাড়িতে পিসির বাড়ি গিয়ে ঘটনাটা যখন বলে, পিসিরা তো মারাত্মক ভয় পায়। তখন ওনাদের একটা মানে মানে বাড়িতে একজন ছিলেন যিনি কাজ করতেন, সেই ভদ্র মহিলা কিন্তু অনেক কিছু নাকি জানতেন, মানে এই সমস্ত টুকটাক বা এই সমস্ত অস্বাভাবিক ঘটনার মানে ছাড়ানো এই সমস্ত ব্যাপারগুলো তিনি জানতেন। যখন ও পিসি বলেছে এই সব ফেলে দিয়ে গিয়ে একদম মানে জলে ফেলে দিয়ে আসার কথা ওই ভদ্রমহিলাকে, তখন সেই ভদ্রমহিলা বলেছেন যে দাঁড়াও, আগে আমি দেখছি, তোমরা কেউ ছুঁয়ো না, আমি দেখছি ওটাতে কি হবে, আমি যেটা ভাবছি যদি সেটাই হয় তাহলে পরে জানবে যে ওর কিন্তু সত্যি একটা বড় বিপদ হতো আজকে রাত্রে। ওর খুব কপাল ভালো যে আরো ব্রাহ্মণ সন্তান, ওর কিচ্ছু হয়নি, নাহলে কিন্তু ওর কপালটা সব থেকে বড় কথা কপাল ভালো, নাহলে কিন্তু কি হতো জানি না। তবে কি, আর আমি যেটা ভাবছি আমি দেখছি ওটা খুলে, যদি আমি যেটা ভাবছি যদি সেইটা ঠিক থাকে তাহলে জানবো না ওর কোনো ভয় ক্ষতির কিছু ছিল না, তারপরেই বলবো কি হবে। কুহেলি দেখছো, থ্যাংক ইউ কুহেলি, তুমি দেখছো, তুমি থাকবে কিন্তু, হ্যাঁ তোমাকে আমি আজকে বলেছিলাম তুমি থাকবে, তোমার ঘটনা আমি বলবো আজকে, তুমি থাকলে ভালো লাগবে শুনতে, তুমিও বুঝবে। তোমার আর তুমি আমাকে বলেছিলে তোমার ঘটনাটা অনেক মানে, তোমাকে জানি না এখন তোমার ঘটনাটা মানে আর কিছু সমস্যা হয় কিনা, বললে আশা করি তোমার আর সমস্যা হবে না, সবকিছু পাঁচ কান হয়ে গেলে ভালোই হবে। ঠিক আছে, যেটা বলছিলাম তুমি একটু ওয়েট করো, আমি ঘটনাটা বলে নিই, তোমাকে তোমার এরপরটা তোমারটা বলবো। হ্যাঁ আচ্ছা, যেটা বলছিলাম, তারপরে ওই ভদ্রমহিলা যিনি ওখানে ওর বাড়িতে কাজ থাকতেন, একজন ভদ্রমহিলা, তিনি বাইরে নিয়ে গিয়ে একটা লাইট লণ্ঠন জ্বালিয়ে ওই মানে প্যাক এটাকে খোলেন, খুলে টিফিন বক্সটাকে খোলেন, মানে কাপড়টাকে খুলে টিফিন বক্সটাকে খোলেন, খুলে সবাইকে ডেকেছেন একটু এসো, তোমরা কেউ ছবে, আমাকে কেউ তোমরা ছবে না, তোমরা শুধু দেখো। দেখছে প্রত্যেকটা আমার যতগুলো টিফিন বক্সে যেমন যেমন দু তিনটে তিনটে থাকে না, ওরকম থাকে থাকে খাবার মানে পিঠে দিয়ে দিয়েছিলেন, মানে ওনার ঠাকুমা আর কি। দেখছে প্রত্যেকটা খালি, মানে যেটাতে মানে কোনো ভিজে জিনিস ছিল সেটাতে মাখামাখি হয়ে আছে, আর যেটা শুকনো কিছু পিঠে ছিল সেগুলো পুরো পরিষ্কার খালি, একটা পিঠেও নেই। তখন ওই ভদ্রমহিলা বলছেন, দেখেছো আমি বলেছিলাম আমার সন্দেহ তাহলে ঠিক, তার মানে যে পিঠে খেতে চেয়েছিল সে কিন্তু তার আশা পূর্ণ করে নিয়েছে, সে কিন্তু সব পিঠে খেয়ে নিয়েছে। তখন ও বলছে, অরিন্দমের কাকু বলছে কি করে খেলো, ওটা তো আমার হাতে ছিল, আমার হাতে টিফিন বক্স টিফিন ক্যারিয়ার, আর ও খেয়ে এলো পিঠেটা। তখন বলছে সব কিছু কিন্তু বিচার বুদ্ধি দিয়ে তুমি এই তোমার মানে নিজস্ব বুদ্ধি দিয়ে বিচার করতে যেও না, সব কিছু কিন্তু তোমার বুদ্ধি দ্বারা কিন্তু বিচারে তার ফল মিলবে না, তার প্রমাণ তুমি নিজে দেখেছো, তুমি সারা রাস্তা যা যা বলেছো সেটা কিন্তু কি তোমার বিচার বুদ্ধি দিয়ে কি সেগুলো মিলেছে? ও বলছে না, এটা অস্বাভাবিক সবটাই ছিল। বলছে এটাও সেই অস্বাভাবিক ঘটনারই আরেকটা নিদর্শন। এখান থেকে কিন্তু যে তোমার কাছে পিঠে খেতে চেয়েছিল সে কিন্তু সবই জানতো। তখনও বলছে হ্যাঁ আমার তো এটা ভীষণ অবাক লেগেছিল, সে জানলো কি করে যে আমার হাতে পিঠেটা আছে? আমি তাকে প্রথমে খেতে চেয়েছিল, খিদে পেয়েছে, তারপর আমি চা বিস্কুটের কথা বলতে সে আমাকে বললো পিঠে খাবে, তাহলে সত্যি একটা অবাক। তখনও বললো না নিশ্চয়ই এটা একটা কোনো অবশ্যই কিছু একটা মানে গন্ডগোলে কেসের মধ্যে আছে, নাহলে তো এটা হয় না। তখন বাড়ির সকলে মিলে বললো তুমি যা করার করো। তখন ওই ভদ্রমহিলা যিনি বললাম জানতেন, তিনি ওটাকে নিয়ে গিয়ে বাইরে গিয়ে ফেলে দিয়ে কিছু একটা করে এসছেন। বলছে এরা আর কিছু জানে না, এরা বলছে তোমাকে আমাদের সঙ্গে তোমরা কেউ আসবে না, যা করার আমি করব। তারপরে এই কাকুর নাকি কাকু ভীষণ একটা অসুস্থ হয়ে পড়েছিলেন, অসুস্থ বলতে কি মানে ওই যে একটা মানে এনারা বলছেন যে তৎকালীন সময় এরা বলছে যে হ্যাঁ একটা হাওয়া লেগেছে, ওই সময় একটা বাতাস লেগেছে, ওই একটা খারাপ জিনিস, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি সেটা নাও হতে পারে। এনারা বলছেন যে মানে অন্য চিন্তা করলে এটা হয় ট্রমা হয়ে গেছিল, হয় না ট্রমাটাইজ হয়ে যায়, মানে ওই সময় একটা ভয়। ও উনি এই সব ঘটনা হওয়ার পর যতই একটা 18-20 বছরের ছেলে,
যত সাহসী হোক, পরপর পরপর ঘটনাগুলো এমনভাবে ঘটেছে না, ওকে একটা সত্যি ও ভীষণভাবে মানে ভয় পেয়ে গেছে। গিয়ে একটা এত জ্বর আর ভুলভাল বকা শুরু করেছিল, প্রায় 5-6 দিন ও বিছানা থেকে উঠতে পারেনি। তারপর তো বাড়িতে পরের দিনই খবর টবর দিয়ে বাড়ির লোকজন আসে, ঘটনা জানতে পারে। তারপর থেকে আর কোনো দিন এই মানে অরিন্দমের কাকু বা কেউ আর সন্ধ্যের পর কেন বিকেলবেলা হলেও ওই শর্টকাট রাস্তা ওরা আর ধরেনি। কিন্তু একটা অস্বাভাবিক ঘটনা বা অস্বাভাবিক কিছু যে আছে অস্তিত্ব, সেটা সেই দিন কিন্তু উনি টের পেয়েছিলেন, এত সাহসী হয়ে। এই ঘটনাটাও আমাকে শেয়ার করেছিল, বলেছিল আমাকে ঘটনাটা। আমি আর বিশেষ জায়গার নাম টামগুলো আর বলছি না, কিন্তু মুর্শিদাবাদের ঘটনা। আপনাদের কেমন লাগলো একটুখানি জানাবেন। প্রতাপ ঘোষ বলছেন, গুড ইভিনিং ম্যাডাম, অনেক দিন পরে লাইভ দেখছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থাকুন লাইভে, ভালো লাগলে জানাবেন কেমন লাগলো। আচ্ছা, গোপ্পা বলছে এসে গেছি গো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, পাপিয়া ম্যাডাম তো বলছেন ভেরি নাইস। আচ্ছা, এবার সবাই কেমন, নুপুর দাস বলছেন ভয়ঙ্কর ঘটনা। অবশ্যই আমার তো বেশ ভয়ঙ্কর ঘটনা লেগেই ছিল। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন ভালো হয়েছে, হয়েছে। আচ্ছা, আমি যতটা মানে বলতে পারলাম, মানে উনি আমাকে বলেছেন, আমি তেমন ভাবেই বলেছি ঘটনাটা। আচ্ছা, কার কেমন লাগলো জানাবেন। আমি কিন্তু একটু দেরি অনেকটাই হয়ে গেছে, আমি চটপট নেক্সটটা শুরু করছি। আমি আগেই বলেছি যে আমার শরীর কিন্তু বেশ খারাপ আজকে, তবু আমি শুধুমাত্র আজকে ডেটটা ছিল, কথা দিয়েছিলাম বলে অনেকদিন আসতে পারিনি, আমি আজকে এলাম। আচ্ছা, এবার আমি যে ঘটনাটা বলবো, আমি আগেই বলেছিলাম, আমাকে কুহেলি জানিয়েছিল যে একদিন হঠাৎ ডিসেম্বর মাসে, তারপরে আমি একটা লাইভ করেছিলাম কিন্তু সেই সময় বলতে পারিনি। অমৃতা দাস বলছে ভালো লাগলো, বা অমৃতা তোমার ভালো লেগেছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঘটনাগুলো কি বলতো, মানে এমন একটা অস্বাভাবিক ঘটনা না, মানে আজও যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাটা যেটা আমি বললাম সেটা বেশ কিছুদিন আগের ঘটনা। আচ্ছা, মধুমিতা রায় বলছেন দারুণ। আচ্ছা, কিন্তু এখনো যে ঘটনাগুলো ঘটে তারও নিদর্শন তোমরা পাবে, আর একটুখানি ওয়েট করো, আমি বলছি একটা ঘটনা। কিন্তু আমরা ভাবি যে ঘটনাগুলো কি সত্যি ঘটে, নাকি ঘটনাগুলো মানে আমরা ভুল ভাবি, বা ভুল আমাদের একটা মানে চোখের ভুল বা মনের ভুল, এটার জন্যই হয়। আমরা জানি না, এর দ্বিমত থাকতেই পারে মানুষের মনে। তবে আমরা কখনোই বলি না, বা সত্যিভূতের গল্প কখনোই বলে না যে সবকিছু বিশ্বাস করতে হবে বা মানতে হবে বা সবকিছু সত্যি। তবে যেটুকু আমাদের কাছে যারা যেমনভাবে বলেন, আমরা তেমনভাবেই কিন্তু ঘটনাগুলো আপনাদের বলার চেষ্টা করি। তার মধ্যে তবে আমরা এটুকু মানি, বা আমি অন্তত এটুকু মানি যে, আমি বরাবরই প্রত্যেকবারই বলি যে গুড সোল থাকলে ব্যাড সোল থাকতেই পারে, এটা কোনো অস্বাভাবিক জিনিস নয়। কারণ এত মানুষ যখন প্রত্যক্ষ করেন, অনেক কিছু করেন, ছোট ছোট সামান্য জিনিসও কিন্তু ফিল করেন একটু অস্বাভাবিক, তা সেই নেগেটিভ জিনিসগুলো তো অনেক সময় হয়। তারা তো এত লোক মিথ্যে কথা বলতে পারবে না বা ভুলভাল বলেন না। তবুও যে বিশ্বাস অবিশ্বাস যার যা নিজের কাছে, অর্থাৎ আমি এটা নিয়ে কোনো মানে চাপ নেই বা কিছু না, শুধু শোনার মতনই গল্প, ভূতের গল্প শুনতে অনেকেই ভালো লাগে, তেমনও শুনতে পারেন। আচ্ছা, আসছি এবার আমার থার্ড ঘটনাটাতে, যেটা আমি এইমাত্র বলছিলাম, আমি নাম বলছি না, কিন্তু মানে এই যে ঘটনাটা গুইলির আমি বলছি, এই ঘটনাটা কিন্তু গত মাসের একদম ডিসেম্বর মাসের বোধহয় ঘটনা। আমি যদি মানে ভুল না বলি গুইলি, মনে হয় ডিসেম্বরেরই ঘটনা হবে হয়তো, বা নভেম্বরের এন্ড বা ডিসেম্বরেরই ঘটনা আমাকে বলেছে। আমি ডেটটা মানে লিখে রাখতে ভুলে গেছি, বা ওকে বলতেও জিজ্ঞেস করতে ভুলে গেছি আজকে। যেটা বলছিলাম, আমি তো এই ঘটনা একটু আগে যে ঘটনাটা বললাম, এটা তো হচ্ছে মুর্শিদাবাদের ঘটনা, না বলবো হয়তো 15-20 বছর আগের ঘটনা, একটা প্রত্যন্ত গ্রামের অঞ্চলের ঘটনা। সেখানে তো তখন অতটা এ ছিল না, হয়তো সেখানে অনেক কিছু এরকম নেগেটিভিটি থাকতে পারে, কিন্তু মানে ভয় অস্বাভাবিক ব্যাপারটা কিন্তু, বা সোল কিন্তু নিয়ে সবসময় ভয়ঙ্কর ভয় বা ঘাড়ে মটকাবে এটা নাও হতে পারে, অনেক কিছু হতে পারে। যেমন আমি এখনকার ঘটনাটা কিন্তু তারই একটা নিদর্শন। কিরকম ব্যাপার, ও কি করেছিল, এই মানে ও খুব ঘুরতে বেড়াতে ভালোবাসে, সেই সোর্সে ওর সঙ্গে আমার খুব আলাপ। তা ও একসময় গত মাসের আগের মাসেও একটা জায়গায় বেড়াতে গেছিল, কয়েকদিনের জন্য, 4-5 দিনের জন্য বেড়াতে গেছিল। আমি ডিটেলসের নামটা আমি এত কিছু বলতে চাইছি না। ও কয়েকজনের সঙ্গে বেড়াতে গেছিল। তা বেড়াতে গিয়ে ও শুনতে পায়, একটা ঘটনা ওর কানে আসে, সেটা হলো ওর একটা ছোটবেলার বন্ধু, আর ও থাকে তো হচ্ছে একদম প্রপার ক্যালকাটাতে থাকে, টালিগঞ্জের মতো একটা অঞ্চলেও থাকে, যেখানে কোনো ফাঁকা জায়গা, মানে এখনকার ঘটনা, ফাঁকা জায়গা, গ্রাম বাংলার কোনো ছায়া নাম গন্ধ নেই, এরকম একটা জায়গায় বসবাস করে।
তা যেটা বলছিলাম যে ও একটা কয়েকজনের সঙ্গে এক জায়গায় বেড়াতে গেছিল, সেখানে গিয়ে ও শুনতে পায় যে ওর বাল্যকালের এক বান্ধবী, মানে ছোটবেলা থেকে ওর এক বান্ধবী, ও ভীষণ ক্লোজ টাচে ছিল ওই বান্ধবীর, সেই বান্ধবীর মা মারা গেছেন। এই মানে ওই মাসের কথাই আমি বলছি, মানে ডিসেম্বর মাসের কথাই বলছি, বা নভেম্বরের এন্ডে হবে হয়তো, সেই সময়ের কথা আমি বলছি, 2024-এ। তা ও শুনে ওর ভীষণ, সেই সময় ওখানে গিয়ে ওর মনে না খুব কষ্ট হয়েছে ন্যাচারালি। আর তার থেকে বড় কথা হলো যে বাড়িতে ওর বান্ধবী, মানে মা, বান্ধবীর বাড়িতে ও এত যেত, আর বান্ধবীর মা ওকে ভীষণ ভালোবাসতো, মানে নিজের মেয়ের মতো ভালোবাসতো। আর যখনই যেত, সরি, যখনই যেত তখনই মা বলতেন, আবার আসবি তো, কবে আসবি বল, এরকম। বা ফোনে কথা হলেও সব সময় ওর বান্ধবী বলতো, জানিস মা তোকে ডেকেছে, মা তোকে আসতে বলেছে, আসিস। তা ও কিছুদিন যাবত উনি একটু অসুস্থও ছিলেন, কিন্তু যাই হোক, যেটা হয় আর কি, মানুষের কাজের চাপে আজকাল আমরা এতটাই মানে মানে প্রত্যেকটা মানুষই এতটাই নিজের কাজে না মানে ব্যস্ত থাকে মানুষ, কি হয়, যতই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্লোজ রিলেটিভ যাই হোক না কেন, যার যা কিছু হোক না, আমরা হয়তো প্রপার টাইমে একটু ফোনও সেরকম করতে পারি না, পরে ভাবি ইস ওকে ফোনটা করলাম না, এটা হলো। আমরা এতটাই ব্যস্ত থাকি এখনকার দিনে। আবার হয়তো কখনো কখনো করে থাকি, কিন্তু তার বাড়ি গিয়ে খবর নেওয়া এটা তো সত্যি হয়েই ওঠে না, বিভিন্ন কারণে, মানে শরীর গতি, কাজকর্ম হয় না। ওরও তাই হয়েছিল, ও শুনেছিল যে কাকিমা অসুস্থ, কিন্তু ও না আর দেখতে যেতে পারেনি কাকিমাকে। এইবারে ও কিন্তু ও যখন বেড়াতে গিয়ে ওই খবরটা পায়, যেভাবেই হোক ফোনে খবরটা পায়, বা ওর বন্ধু দিয়েছিল, যেটা হোক না কেন, খবরটা পায়, পেয়ে ওর মনটা খুব খারাপ লেগেছিল যে কাকিমা চলে গেল, কাকিমা কত করে যেতে বলেছিল, দেখতে বলেছিল, আমি তো যেতে পারলাম না বলে ওর খুব, আমি যাই কলকাতাতে গিয়ে আমি কিন্তু অবশ্যই আগে আমি কাকিমার সঙ্গে মানে কাকিমার বাড়িতে মানে ওর বন্ধুর সঙ্গে দেখা করে আসবো, এরকম ভেবে বাড়িতে এসেছে, মানে ফিরে এসেছে, ঘুরে ফিরে এসেছে। আসার পরে কিছুদিন, মানে কয়েকটা দিন গেছে, হঠাৎ একদিন, তখনও কাজ হয়নি আর কি, একটা দিন হঠাৎ সন্ধে মানে বিকেল হব, মানে সন্ধে হব, অফিস থেকে তখন ফিরছিল, ফিরে ও তখন স্টেশনে নেবে মেট্রো স্টেশনে ও আসে, নেবে, ও উঠে ওর বাড়ির দিকে যাবে, এমন একটা জায়গা, মানে ভীষণ মানে ব্যস্ততম একটা মানে এলাকা, যেখান দিয়ে ও যায়, সেখান দিয়ে ও যাবে। ও আমাকে বলছে, তুমি বিশ্বাস করবে না, আমি হঠাৎ দেখছি একটা রিক্সো আমার সামনে এসে থামলো, আর রিক্সোর মধ্যে বসে আছেন যিনি, তিনি আমাকে অনেক বাজার টাজার করেছেন, নিয়ে আমাকে বলছে, মানে উনি ওরমভাবেই বাজার বাজার করেন আর কি, বাজার রিক্সা করে বাজার টাজার নিয়ে বসে আছেন, এসে ওকে বলছে, কিরে কেমন আছিস, কত কাজ যেতে বললাম গেলি না, সময় পাস না, যাস না, তোর সঙ্গে দেখা হয় না কতদিন ধরে, তোকে যেতে বলি তুই যাস না, কি খবর তোর। তখন ও বলেছে যে হ্যাঁ সত্যিই তো, আমার যাওয়ার সময় হয় না গো, বিশ্বাস করো আমার একদম সময় পাচ্ছি না, আমি যাব, তোমার কাছে যাব বলে ওনার সঙ্গে মানে মিনিট 2-3 ওনা কথা বলেছে। কথা বলার পরে রিক্সার যেটা হয়, রিক্সা ধরে ও কথাটা বলেছে, বলতে বলতে ও বলছে, বিশ্বাস করবে না, আমি হঠাৎ দেখছি ওই মানে সন্ধ্যেবেলা মানে অফিস টাইমে ওই সময় যখন ফিরছে, বলছে বেশ কিছু লোক আশেপাশে ভিড় করে দাঁড়িয়ে পড়েছে, তখন ওর খেয়াল নেই যে কে দাঁড়িয়েছে কি বৃত্তান্ত, ও কিন্তু কথা বলে যাচ্ছে। তারপরে কয়েক মানে মিনিটের মধ্যে, কিন্তু অল্প একটু সময়ের মধ্যে বলেই হঠাৎ করে যখন ও দেখছে আশেপাশের লোকের দিকে তাকাচ্ছে, তাকিয়ে দেখছে সামনে রিক্সাওয়ালাটা দাঁড়িয়ে আছে, যে রিক্সাটা ধরেছিল, রিক্সাওয়ালাটা তাকিয়ে ওর দিকে মানে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। তখন ও বলছে, কি হয়েছে, রিক্সাওয়ালা বলছে, আপনার কি হয়েছে, কিছু বলবেন, বলছে না, বলছে আপনি কার সঙ্গে আমার রিক্সায় কথা বলছিলেন। তখন ও বলছে, আমি তো সঙ্গে সঙ্গে ওর দিকে তাকানোর পর রিক্সা দেখে দেখছি সত্যি তো রিক্সা তো কেউ নেই। তখন ওর মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওর মাথায় আসে, আমি তখন কার সঙ্গে কথা বলছিলাম, এটা তো আমার মানে চোখের ভুল নয়, আমি দাঁড়িয়ে রিক্সা ধরে কথা বলছি, তখনও কথা বলছি, সবাই দাঁড়িয়ে ভাবছে কি লোকেরা যে ও বোধহয় কি হয়েছে, ও যে
মানে কার সঙ্গে আমি যদি একটা রাস্তায় বলতে আমার কারোর সঙ্গে বকি, হট করে আমার সামনে কেউ না থাকে, আমি বকে যাচ্ছি, তখন ন্যাচারালি লোকজন তো একটু দেখবেই, একটু অবাক দৃষ্টি তাকাবেই, স্বাভাবিক ব্যাপার। ও বলছে আমার না সেকেন্ডের মধ্যে আমার খুব লজ্জাও লাগলো, প্লাস আমি ওকে বলতে পারলাম না, বিশ্বাস করো ঘটনাটা। আমার তখন মনে হলো সত্যি তো আমি কার সঙ্গে কথা বলছিলাম, এ তো কাকিমা, মানে ওর বন্ধুর সেই মা। এবং কাকিমা এইভাবেই কিন্তু বাজার করতেন, রিক্সা করে না বাজারগুলো নিয়েও নিয়ে যেতেন। বলছে কাকিমা, আর সব থেকে বড় কথা হলে ও বলছে আমি যেটুকু সময়, যতটুকুনি সময় আমি কথা বলেছি, ততটুকু সময় কিন্তু আমার মাথাতে ব্যাপারটা ছিল না যে কাকিমা নেই। তা তখনই আমি তো বলতে পারতাম যে কি করে ওর সাথে কথা বলছি, কাকিমা তো নেই। কিন্তু ও বলছে আমার মাথাতে কিন্তু আসেনি, যার ফলে ও ভীষণভাবে সেই সময়টা একটা অদ্ভুতভাবে, তারপরে ও কাউকে যখন যে ওকে যা যে জিজ্ঞেস করেছে, ও কিছু কথা না বলে সোজা ও চলে গেছে। ও আমাকে বলছে, ও আমাকে ঘটনাটা একদিন বলছে যে তুমি, আমি এই ঘটনাটা বলি, ও এই ঘটনাগুলো জানে। ও বলছে জানো আমি কাউকে ঘটনাটা বলতে পারিনি, কারণ কাউকে যদি ঘটনাটা বলি সে বলবে হয় আমি ভুলভাল দেখেছি, নাহলে আমি গ্যাজাখড়ি কথা বলছি, বা আমি আমার চোখের ভুল। কিন্তু যারা ওখানে সেই সময় ছিল বা ওই রিক্সাওয়ালাটা, সবাই জানবে যে যারা যারা প্রত্যক্ষদর্শী, যে ও কিন্তু ওই কয়েক মুহূর্ত যে সময়টুকুনি ও কথা বলেছিল, সেই সময়টাও কিন্তু ও একা কারোর সঙ্গে কথা বলছিল। ও তো পাগল না যে ও একা একা হঠাৎ করে কারোর সঙ্গে রিক্সায় দাঁড় করিয়ে কথা বলবে, নিশ্চয়ই নয়, নিশ্চয়ই ও কিছু একটা দেখেছিল। তার মানে আমি বললাম ওকে, ও বলছে জানো বিশ্বাস করো আমি কিন্তু বাড়িতে এসেও এত একটা যা হয় মানুষ এরকম একটা ঘটনা যদি কেউ ফিল করে, আমি বলতে পারছি খুব ভালো লাগছে বলতে পারছি, বা সবাই শুনছেন হয়তো মনে হবে সত্যিই তো ঘটনাটা কি একটা অদ্ভুত ব্যাপার, ঘটনাটা ভালো লাগছে শুনতে। কিন্তু যার ঘটেছিল সেই সময় সে কিন্তু বুঝতে পারে তার কেমন তার মানসিক অবস্থাটা হয়েছিল সেই সময়। ও কিন্তু বাড়িতে গিয়েও কথাটা বলতে পারেনি, ওর কাউকে, ওর মা বাবা কাউকে কিন্তু বাড়িতে কথাটা বলতে পারেনি। ও কিন্তু আমাকে ঘটনাটা বেশ কয়েকদিন বাদে আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে ঘটনাটা বলে, জানো এই ঘটনাটা না কি বলবে তুমি বলো, এর কোনো ব্যাখ্যা আছে, এর কোনো মানে আছে? তখন ওকে আমি বললাম দেখো কারণ আমি কিছুদিন আগে, আপনারাও জানেন হয়তো, মানে মাস কয়েক আগে আমি একটা ঘটনা কিন্তু বলেছিলাম আপনাদেরকে, একটু আপনারা স্ক্রল করে দেখলে পেয়ে যাবেন আমার কোনো একটা লাইভে, আমার ডেটটা পার্টিকুলার মনে নেই, অক্টোবর সেপ্টেম্বর মাসে একটা কোনো লাইভে হবে। আমি বলেছিলাম ঠিক এইভাবেই কিন্তু একজন দিদি আমাকে জানিয়েছিলেন দিল্লিতে ওনার বাবা যেদিন মারা যান, দরজা খুলে বা দরজা ধাক্কা দিয়ে বাবা দিল্লিতে, বাড়িতে বাবা কিন্তু বর্ধমানে, দিল্লিতে বাবা গেছিলেন, গিয়ে বাবাকে জল খেতে চেয়েছিলেন, জল এনে সোফায় দিতে গিয়ে দেখছেন যে বাবা নেই। দিল্লিতে যে কোয়ার্টারে উনি থাকতেন ওনার হাজব্যান্ডকে ফোন করে ডেকে এনে কিন্তু দেখিয়েছেন, উনি হাজব্যান্ড তুমি ভুল দেখেছো, তোমার মনের ভুল, যে সোফায় বসছিল সেই সোফার কাপড়টাও কিন্তু তখন মনে হলে একটু বসলে যেরকম কুচকানো হয় সেরকমভাবে ছিল। তার মানে বাবার লাস্ট জলটা ওনার হাতে খেতে চেয়েছেন। তার খানিক বাদে ফোন আসে কলকাতা থেকে, যে দাদা জানায় যে বাবা হঠাৎ হার্ট ফেল করে মারা যান। এই ঘটনা কিন্তু ঘটে। আমি তখন ওকে বলেছিলাম দেখো এই তোমার এই বান্ধবীর মাও কিন্তু তোমাকে দেখার জন্য দীর্ঘদিন ধরে একটা ইচ্ছা ছিল মনে, আর তোমাকে এতটাই তিনি ভালোবাসতেন, হয়তো তার জন্যই তোমাকে শেষবারের মতো একবার দেখতে চাইলেন। যে আর সব থেকে বড় কথা হলো আমরা জানি যে সময়টা মানে শ্রাদ্ধটা হয় না, ওই 12-14 দিনের মধ্যে কিন্তু আত্মাটা কিন্তু সম্পূর্ণরূপে মুক্তি পায় না। সেই কারণে সেই সময় সেই আত্মাগুলো যাকে যেভাবে দেখতে চায়, হয়তো তাকে অনেকভাবে, অনেক ঘটনা আমি জানি, এই এই সোর্সে আমি এখানে বলার জন্য আমি অনেক নিদর্শন মানে শুনেছি এরকম ধরনের আত্মা ওই সময়টার কিছু কিছু মানুষকে কিছু কিছু ভাবে দেখা দেয়, তারপরে হয়তো আত্মা মুক্তি হয়ে যায়। যে আত্মা মুক্তি হয় সে তো ডিফারেন্ট থিং আর কি। যাই হোক, তা আমি ওকে বললাম দেখো এটা নিয়ে তুমি ভেবো না, এটা মানে চিন্তার কিছু নেই, বা মনে দুঃখ করার, কষ্ট করার বা ভাবনার কিছু নেই। উনি তোমাকে ভালোবাসতেন, তোমাকে একবার দেখে গেলেন। এমনকি ও আমাকে বলছে আমি কিন্তু এই ঘটনাটা ওর মেয়েকেও বলতে পারিনি, তাহলে সেও অনেকটা কষ্ট পাবে ব্যাপারটা নিয়ে না। যাই হোক, ওকে কতটা ভালোবাসতেন বা নিজের মেয়ের মতো বা দেখতে ইচ্ছা করেছিল, ওই কয়েক মুহূর্ত ওই কিন্তু দেখা দিয়ে গেছেন। এবং এটা কিন্তু খুব পুরনো ঘটনা নয়, একদম নতুন একটা ঘটনা কলকাতা শহরের মতো জায়গায়। তাহলে দেখুন এই ঘটনাগুলো তো তাহলে এখনো ঘটে, মানে আজও ঘটে। তাহলে এই যে আত্মার ব্যাপারটা, মানে আমি যেটা বললাম এই আত্মাটা কিন্তু কোনো ক্ষতি করতে চায়নি,
কিন্তু এনার একটা আত্মিক টান একটা অনুভব করেছিল ওর সঙ্গে, সেই জন্য ওকে একবার দেখা দিয়ে গেলেন, বা তারও হচ্ছে মনস্কামনা পূর্ণ হলো ওকে দেখে, বা ওরও হয়তো মানে ওকে দেখা দিয়ে তিনিও হয়তো একটা কিছুটা ওর যে মনে কষ্ট হচ্ছিল ইস আমি দেখতে পারলাম না, সেটা হয়তো কিছুটা শান্তি দিয়ে গেলেন উনি। এটা একটা হতে পারে। আগের ঘটনাটা যেটা বললাম সেটাও একটা আত্মা, সেই আত্মাটা আবার অন্যভাবে ভয় দেখিয়ে একটা অন্য ব্যাপার হয়েছে আর কি। যাই হোক, দুটোই তাহলে ঘটনাগুলো কিন্তু সত্যি স্বাভাবিক পর্যায়ে পড়ে না, তাই অস্বাভাবিক ঘটনা কিন্তু এখনো ঘটে, আজও ঘটে। সেটা জানাবার জন্যই আজকে আমি এই ঘটনাটা বললাম। আর গুলি তুমি দেখো, যদি কোনো আমি বলি, তুমি তো আছো দেখছো, আমার মনে হয়েছিল বলি, আর তাহলে আর তোমাকে আমি বলেও ছিলাম বোধহয় ঘটনাটা, যে এই ঘটনা যদি বলে দেওয়া হয় সেই ঘটনা কিন্তু কখনো মানে পাঁচকান হয়ে গেলে অনেক লোক শুনে ফেললে পরে, তাহলে কিন্তু ঘটনা আর কখনোই কোনোভাবে তোমাকে এফেক্ট করতে পারবে না, তোমার মনেও কোনো দাগ কাটবে না, আস্তে আস্তে তুমি ভুলে যাবে। চিন্তা করো না, সব স্বাভাবিক। আশা করি তুমি এখন স্বাভাবিক হয়েও গেছো। এই ব্যাপারটা দিন কেটে গেলে মানুষ ভুলে যায়, মানুষ অনেক নিজের লোকও আস্তে আস্তে তার শোকও কিন্তু মানুষ ভুলে যায়। সময়ের পরম বন্ধু, সময় সব ভুলিয়ে দেয়। যাই হোক, আশা করি তুমি এটা এখন অনেকটাই এটা নিশ্চয়ই মানে স্বাভাবিক হয়ে গেছে, ভুলে গেছো। তবু আমি ঘটনাটা জানাও বলেছিলাম, কিন্তু আমি জানাতে পারিনি, একটু দেরি হয়ে গেল, মাস দুয়েক কেটে গেছে, আমি এখন ঘটনাটা জানালাম। আচ্ছা, সকলের কেমন লাগলো জানাবে। প্রতাপ ঘোষ কি বলছেন, এই গ্রুপের সব স্টোরি টেলাররা খুব ভালো বলেন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, অসীমা ব্যানার্জি বলছে অনেকদিন পর আপনার লাইভ শুনছি। হ্যাঁ, অনেকদিন পর মানে আমি চেষ্টা করি মাসে আসার, প্রতি মাসেই আসি, কিন্তু হয়তো কোনো কোনো কারণে আসতে পারি না। আমি গত মাসে একদম ফার্স্টে তারপর আসতে পারিনি, বিভিন্ন প্রবলেম ছিল আর কি। আজকেও তো আসার কথা ছিল বলে আমি এলাম, হয়তো আজকেও আমি আসতে পারতাম না। আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে সরি চলছে আর কি। তাও আমি চেষ্টা করলাম যে কিছু অনেক ঘটনাগুলো জমে আছে। আচ্ছা, যেটা আরেকটা ঘটনা আমি সরি বলে দিই, সেটা পাপিয়া ম্যাডামকে। পাপিয়া ম্যাডাম, আমি কিন্তু আপনার ঘটনাটা সত্যি অনেক মাস ধরে বলবো করে বলতে পারছি না। আমি কিন্তু নেক্সট টাইমে অবশ্যই বলবো, আপনি রাগ করবেন না বা কিছু ভাববেন না। কারণ আজকে আমি 10:30 বেজে গেছে, আজকে আর বেশি বলতে পারবো না, আমার খুব গলাটার একটু ইরিটেশন হচ্ছে, সে কারণে আজকে আমি তাড়াতাড়ি শেষ করব। এর পরের লাইফটা তো অবশ্যই ম্যাডাম আমি আপনার ঘটনাটা বলবো। আচ্ছা, আরেকটা কথা বলি, যারা আমাকে ঘটনা পাঠান বা দেন তাদের ঘটনাটা একটু দেরি হয়তো হয়ে যায়, আমার আসতে দেরি হয় বলে একটু দেরি হয়, কিছু মনে করবেন না, আমি ঘটনাগুলো অবশ্যই বলবো। আর যারা ঘটনা পাঠাতে চান, আমাকে ইউটিউবেও দেখেছি অনেকে আমাকে প্রশ্ন করেন কি করে ঘটনা পাঠাবো, তাদের ক্ষেত্রে আমি বলছি, এই আমার ফেসবুক লাইভে এই গ্রুপে চলে আসবেন, এসে আমাকে মেসেঞ্জারে আমাকে পিন করবেন, মেসেঞ্জারে আমাকে জানাবেন, জানালে পরে অবশ্যই আমি আমার ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। আমার ফোন নাম্বারে বা মেসেঞ্জারেও ভয়েস মেসেজ পাঠাতে পারেন, বা আমার ফোন নাম্বার দিয়ে দেবো, আমাকে তখন ফোন করতে পারেন বা ভয়েস মেসেজ পাঠিয়ে রাখবেন, তাহলে কি সুবিধা হয়, আমি পরে ভালো করে শুনে নেবো ঘটনাগুলো। আচ্ছা, এইভাবে বলে আমি আপনাদের ঘটনাগুলো অবশ্যই চেষ্টা করব কোনো না কোনো সময় বলার, হয়তো একটু দেরি হয়ে যায় রেগুলার না আসতে পারার জন্য, কিন্তু আমি একসময় বলবই। আচ্ছা, কি বলছেন অসীমা ব্যানার্জি, খুব কষ্ট হয় আত্মাদের এই শরীরহীন অসহায় অবস্থাটার কথা ভাবতে। ভালো লাগছে ঘটনাগুলো, অনেক দিন পর জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছেন, ঘটনাগুলো সত্যি তো মানে আত্মা নিয়ে না মানে চিন্তা ভাবনা বা মতামতের না মানে আমি যত বছর এই গ্রুপে আছি আমি দেখছি আত্মা নিয়ে কিন্তু মানে পর্যালোচনার কিন্তু কোনো শেষ নেই। বিভিন্ন রকমের আত্মা নিয়ে আমি কথা শুনেছি। আত্মার কোথায় বিনাশ, কোথায় মুক্তি, কোথায় কি আমি জানি না, তবে এটুকু আমি বলতে পারি যে কিছু কিছু ঘটনা, কিছু কিছু আত্মা কিন্তু অবশ্যই একটু প্রবলেম সৃষ্টি করে, কিছু কিছু ঘটনা আত্মা কিন্তু প্রবলেম করে না, কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে মানুষকে শান্তি দিয়ে যায়। এটা আমি এত বছরে আমার অভিজ্ঞতা থেকে আমি এইটুকু অন্তত পক্ষে জেনেছি। কিন্তু আত্মার বিনাশ আছে কি নেই, কেউ বলে আত্মা একবার মৃত্যু হয়ে গেলে সেই আত্মার বিনাশ হয়ে যায়, আর কোনোদিন ফিরে আসে না, কেউ বলে না একটা নির্দিষ্ট স্তরে ঘুরতে থাকে, কেউ বলে না আত্মা যতদিন না একটা আধার পায় ততদিন পর্যন্ত আত্মার কোনো বিনাশ নেই। অনেক ধরনের আত্মার নিয়ে বিশ্লেষণ আমি শুনেছি, জানি না কোনটা ঠিক কোনটা ভুল, এই নিয়ে আমি আর বিবাদে যাব না। শুধু এটুকুই বলবো যে ঘটনাগুলো যেগুলো শুনি সত্যি অস্বাভাবিক লাগে, এবং এই অস্বাভাবিক ঘটনাগুলো যখন আমার মনে খুব দাগ কাটে না, তখন আমি আপনাদের কাছে একটু শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগে, তাই আপনারা লাইভে আসেন, শোনেন। তা ঠিক আছে, আজকে এইটুকুই থাক, আবার নেক্সট দিন। আর পাপিয়া ম্যাডাম বললাম আমি জানাবো, আমি প্রতিবারই বলবো, কিন্তু নেক্সট একটা এমন হয়ে যাচ্ছে না যে আমি
ঘটনা দিনটা বেশি বলতে পারছি না। আজকে আমার তো খুবই শরীরটা প্রবলেম আছে। আমি নেক্সট লাইভে অবশ্যই আপনার ঘটনাটা কিন্তু বলবো। আপনার ঘটনাটা একটু ডিফারেন্ট ঘটনা আছে। আচ্ছা, আজ তাহলে এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কেমন লাগলো প্রত্যেকে আমাকে জানাবেন। আমি পরে ঘটনাগুলো আস্তে আস্তে শুনে নেব। তাহলে আজকে এইটুকুই। শুভরাত্রি। আবার দেখা হবে আগামী পর্বে।